আচ্ছা, আজকে তোমাদের অ্যাড্রিনার্জিক ড্রাগস ক্লাসিফিকেশন পড়ানো হয়েছে। এখন নেক্সট চলে যাব। তো যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের আলফা 1 আর বিটা 2 রিসেপ্টরের সেদিন ইফেক্ট গুলো দেখাইছিলাম, যেটার মধ্যে একটা কনফিউশন ছিল বা একটা ইয়ে ছিল যে ডিক্রিজ অ্যাকুয়াস হিউমার ফর্মেশন ইন কেস অফ আই, হ্যাঁ, অকুলার ইফেক্ট। তো অকুলার ইফেক্টের মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে তোমাদেরকে বলার সময় আমি একটু কনফিউজ ছিলাম। এখন যেটা আমি আবার চেক করে সেটা আমি আবার কনফার্ম হয়ে তোমাদেরকে এখন দেখাবো, সেটা হচ্ছে আলফা 1। এটা দেখানোর পরে আমি তোমাদের মূল পড়ায় চলে যাব। যেহেতু আমাদেরকে অ্যাড্রিনার্জিক ড্রাগস এর ফার্মাকোলজিক্যাল ইফেক্ট করতে হবে, তো রিসেপ্টর বলে রিসেপ্টরের কাজ জানলে আমাদের অটোমেটিক অ্যাড্রিনার্জিক ড্রাগস এর কাজ আমরা পেরে যাব, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট গুলো পেরে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো ম্যাম, একটু ফুল ভিউ। জি হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। আরো এক মিনিট। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আলফা 1 রিসেপ্টর, এটা আমরা জানি পোস্টসিনেপ্টিক রিসেপ্টর, এবং এটার ফাংশনটা কি আমরা সেদিন বলেছিলাম প্রিভিয়াস ক্লাসে, যে এটা কোথায় থাকে, স্কিন এন্ড স্প্ল্যাঙ্কনিক ব্লাড ভেসেলস, মানে স্মুথ মাসল ব্লাড ভেসেলস, sphincters of GIT and bladder, radial muscles of iris। এটার কাজ কি? আলফা 1 এর কাজ হচ্ছে কন্ট্রাকশন। সোজা কথা, যা আছে সবকিছুকে কন্ট্রাকশন করবে, ভেসেলে কন্ট্রাকশন করবে, মাসেলে কন্ট্রাকশন করবে, স্ফিংটারে কন্ট্রাকশন করবে, যেখানে থাকবে সেখানে কন্ট্রাকশন করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, ইন কেস অফ আই, আইতে কি করবে? কন্ট্রাকশন অফ সিলিয়ারি মাসল অফ আইরিস, কন্ট্রাকশন অফ রেডিয়াল মাসল অফ আইরিস, ঠিক আছে? রেডিয়াল মাসল অফ আইরিস। আরেকটা কি করবে? ডিক্রিজ অ্যাকুয়াস হিউমার ফর্মেশন। অকুলার যে আর্টারি গুলো থাকে সেখানে যদি ভেজো কনস্ট্রিকশন হয়, তাহলে কি হবে? অ্যাকুয়াস হিউমারের ফর্মেশন কমে যাবে, ঠিক আছে? তো সেই দিন আমি তোমাদেরকে পড়ানোর সময় বিটা 2 রিসেপ্টরের ওখানে দেখাই ফেলছিলাম যে ডিক্রিজ অ্যাকুয়াস হিউমার ফর্মেশন, অ্যাকচুয়ালি এটা ঠিক না, ঠিক আছে? তাহলে অ্যাকুয়াস হিউমার ফর্মেশন ডিক্রিজ করবে কে? ইন কেস অফ আলফা 1 রিসেপ্টর। এটা প্লিজ মনে রাখবা যে আলফা 1 রিসেপ্টর যেহেতু এটা ভেজো কনস্ট্রিকশন করে, সো কি হবে? ডিক্রিজ অ্যাকুয়াস হিউমার ফর্মেশন। বুঝা গেল? জি ম্যাম। ওকে। আচ্ছা, এখন আসো আলফা 2 বিটা 1 রিসেপ্টর, এগুলো যা আছে এটা ঠিক আছে। এখন আসো বিটা 2 রিসেপ্টর। বিটা 2 যেহেতু আলফা 1 তোমার অ্যাকুয়াস হিউমার ফর্মেশনকে কি করতেছে? ইনহিবিট করতেছে, ডিক্রিজ করতেছে, তাহলে বিটা 2 কি করবে? ডেফিনেটলি এটা এনহ্যান্স করবে। কেন? বিকজ বিটা 2 কজেস ভেজোডাইলেটেশন, ঠিক আছে? যেখানে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে সেখানে কি হয়? সিক্রেশন বেড়ে যায়। এই কথাটা মনে রাখবা জাস্ট, যে কোনো জায়গায় যদি ব্লাড সার্কুলেশন বাড়ে অথবা ব্লাড ফ্লো বেড়ে যায়, সেখানে কি হবে? সেখানকার আউটপুট বেড়ে যাবে। ওকে, পারফিউশন বাড়লে কি হয়? আউটপুট বাড়ে। অথবা যদি সিক্রেশন থাকে, সেটা যে কোনো জিনিসের ফর্মেশন বেড়ে যাবে, সিক্রেশন বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা কি হবে? যেহেতু ভেসোডাইলেটেশন হচ্ছে, তাহলে অ্যাকুয়াস হিউমার ফর্মেশনটা কি করবে? এনহ্যান্স করবে, ঠিক আছে? তাহলে আলফা 1 রিসেপ্টর কি করে? ডিক্রিজ অ্যাকুয়াস হিউমার ফর্মেশন, এন্ড বিটা 2 রিসেপ্টর যেটা, সেটা কি করে? এনহ্যান্স অ্যাকুয়াস হিউমার ফর্মেশন। এটা বোঝা গেল? জি ম্যাম। ওকে, তাহলে এটা গেল। হ্যাঁ, এখন আসো যে তোমাদেরকে আমরা অ্যাড্রিনার্জিক ড্রাগস এর মধ্যে দুই ধরনের ক্লাসিফিকেশন বলছি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু তোমার মেকানিজম অফ অ্যাকশন, যে ডাইরেক্টলি অ্যাক্টিং, ইনডাইরেক্টলি অ্যাক্টিং। আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, ক্যাটেকোলামাইন্স এন্ড নন ক্যাটেকোলামাইন্স, ঠিক আছে? ক্যাটেকোলামাইন্স গুলো কি? যেগুলোতে ক্যাটেকল নিউক্লিয়াস থাকবে এবং তাদের থার্ড এন্ড ফোর্থ পজিশন অফ বেঞ্জিন রিং এ কি থাকে? হাইড্রোক্সিল গ্রুপ থাকে। এই জন্য এদেরকে কি বলা হয়? ক্যাটেকোলামাইন্স। ক্যাটেকোলামাইন্স কোনগুলো? অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, ডোপামিন, আইসোপ্রেনালিন। আর নন ক্যাটেকোলামাইন্স কোনগুলো? ইফেড্রিন, অ্যাম্ফেটামিন, টাইরামিন। দ্যাট মিন্স ইনডাইরেক্টলি অ্যাক্টিং অ্যাড্রিনার্জিক ড্রাগস আর নন ক্যাটেকোলামাইন্স, ঠিক আছে? আচ্ছা, সেখানে আমি তোমাদেরকে সেদিন স্ট্রাকচারটা দেখাতে পারি নাই, আজকে যে স্ট্রাকচারটা দেখাচ্ছি এটা একটু ভালো মতো দেখো। এটা একটা বেঞ্জিন রিং। তোমাদেরকে মাঝে মধ্যে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, মাঝে মধ্যে কি করে, যে সমস্ত টিচাররা একটু স্ট্রাকচার পছন্দ করে, তারা করে কি, হাতের মধ্যে একটা সাদা কাগজ ধরাই দিয়ে বলবে যে একটা বেঞ্জিন রিং এর ছবি আঁকো তো, ক্যাটেকোলামাইন্সের ছবি আঁকতে পারবা?
যেহেতু তোমরা রেগুলার ব্যাচ, সো তোমাদেরকে কিন্তু কোশ্চেন গুলো করবে, হ্যাঁ। তো এই কোশ্চেনের অ্যান্সার যারা দিতে পারবা তারা ভালো মার্কস পাবা। এমন না যে তোমাদেরকে ফেল করা দিবে, বাট এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। সো ইটস বেটার টু নো। তো তাহলে এই যে এটা হচ্ছে বেঞ্জিং রিং, আমরা জানি যেটাকে একটা হেক্সোস্ট্রিং। তো হেক্সোস্ট্রিং এর এটা হচ্ছে এখানে যদি 1 2 3 and 4, ঠিক আছে। এই যে 3 and 4 পজিশন অফ বেঞ্জিং রিং কি থাকে, হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। আর এইটাকে বলা হয় ক্যাটেকল নিউক্লিয়াস, যেখানে CH2 NH2 NH2 এই চেইনটা থাকবে তোমার বেঞ্জিং রিং এর সাথে অ্যাটাচ, এটাকে বলা হয়, এই জন্য এটাকে বলা হয় ক্যাটেকল নিউক্লিয়াস, ঠিক আছে। তো এইটুক এই পর্যন্ত তো আমরা বুঝলাম, ঠিক আছে। স্ট্রাকচার বুঝতে তো কোনো সমস্যা নাই, তাই না? জি আচ্ছা ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, এখন আসে অ্যাকর্ডিং টু সিলেক্টিভিটি। আমরা আগেই পড়ে ফেলছি সিলেক্টিভিটি খুবই সোজা, যে নন সিলেক্টিভ আর সিলেক্টিভ গুলো আমরা আলাদা আলাদা করে পড়বো। এখন আসো যে আমরা যে পড়লাম যে ক্যাটেকোলামাইন্স আর নন ক্যাটেকোলামাইন্স, তো ক্যাটেকোলামাইন্স এর কতগুলো ডিসঅ্যাডভান্টেজ অথবা ড্রব্যাকস আছে, সেগুলো কি? তো এটা তোমাদেরকে জিজ্ঞেস করে যে ক্যাটেকোলামাইন্স এর অসুবিধাগুলো কি বলো। তো সেটা কি, যে এই ড্রাগস গুলো কি ড্রাগস, দিস আর দি পোলার ড্রাগস। পোলার ড্রাগস মানে ওয়াটার সলিউবল, ঠিক আছে। তাহলে যদি তুমি ওরালি দাও তাহলে কি হবে, দে উইল নট বি অ্যাবজর্ব ফ্রম জিআই ট্র্যাক্ট। কারণ কি, আমাদের জিআই ট্র্যাক্টে যে সেল আছে, যে সেল মেমব্রেন গুলো থাকে, সেগুলো কি লিপিড বাইলেয়ার। সো লিপিড সলিউবল ড্রাগস আর অ্যাবজর্ব ফ্রম জিআই ট্র্যাক্ট, এটা তো তোমরা সবাই জানো, যেহেতু তোমরা এখন জেনারেল ফার্মা কোর্স অলরেডি। তো তাহলে polar drugs যেহেতু, so they cannot be given orally, if given orally they will not be absorbed, এটা একটা। so you have to give them intravenously, এটা একটা অসুবিধা, তাই না, আসছে এদেরকে আমাদের intravenously দিতে হবে। আচ্ছা, তারপরে যদি আমরা intravenously দেই, তাহলেও আমরা সেখানেও সুবিধাজনক না, আমাদেরকে তাদেরকে কি করতে হবে, they have to be given in intravenous infusion, ঠিক আছে। কেন, because their action of duration of action is very short. Why short? Because they are metabolized by catechol-methyl transferase enzyme in the gut wall. যেহেতু ক্যাটেকোলামাইন্স, তার মানে কি তাদের ক্যাটেকল নিউক্লিয়াস আছে, তো ক্যাটেকল নিউক্লিয়াস থাকার কারণে তারা কোন এনজাইম দিয়ে মেটাবলাইজ হয়ে যাচ্ছে, ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ এনজাইম which is present in the gut wall, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে সুবিধাজনক কোনগুলো, ডেফিনেটলি নন ক্যাটেকোলামাইন্স, দে আর দি মানে more advantageous than the catecholamines. কেন, because they are orally active. নন ক্যাটেকোলামাইন্স যেহেতু তাদের কি নাই, ক্যাটেকল নিউক্লিয়াস নাই, তাই না। তো ক্যাটেকল নিউক্লিয়াস না থাকার কারণে সুবিধাটা কি, they will not be destroyed by catechol methyl transferase enzyme, তাদের তো নিউক্লিয়াসই নেই। ক্যাটেকল নিউক্লিয়াসটা না থাকার কারণে তারা মেটাবলাইজড হবে না বাই ক্যাটেকল methyl transferase enzyme, এর জন্য they are orally active and they have longer duration of action. They are not destroyed by catechol methyl transferase enzyme. These are the advantages of non-catecholamines over catecholamines. এখানে তোমাদের কোশ্চেনটা এভাবে দিতে পারে, রিটেনে যে কম্পেয়ার ক্যাটেকোলামাইন্স আর নন-ক্যাটেকোলামাইন্স, অথবা দিতে পারে what are the advantages of non-catecholamines over the catecholamines, ঠিক আছে। তো এভাবে তোমরা তখন লিখবে এবং সাথে এক্সাম্পল গুলা দিয়ে দিবে যে কোন কোন ড্রাগস ক্যাটেকোলামাইন্স আর কোনগুলো নন-ক্যাটেকোলামাইন্স। ওকে, আচ্ছা নেক্সট আসো যে ফার্মাকোলজিক্যাল ইফেক্টস অফ অ্যাড্রিনার্জিক ড্রাগস, যেটার জন্য আমি তোমাদেরকে অ্যাড্রিনার্জিক রিসেপ্টরের ইফেক্ট গুলো পড়ালাম। খুব ইজি, কেউ যদি অ্যাড্রিনার্জিক রিসেপ্টরের ইফেক্টস গুলো জানে, তার অ্যাড্রিনার্জিক ড্রাগস এর ফার্মাকোলজিক্যাল ইফেক্টস আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নাই। কেন, দে আর দি সেম, ঠিক আছে, অ্যাড্রিনার্জিক অ্যাগনিস্ট। আচ্ছা, তাহলে প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, সিভিএস। অ্যাড্রিনার্জিক ড্রাগস এর প্রথম এবং প্রধান ফাংশন কার উপরে, সিভিএস এর উপরে। তো সিভিএস বলতে আমরা কি বুঝি, হার্ট এন্ড ব্লাড ভেসেলস। অলওয়েজ রিমেম্বার দ্যাট, যখনই সিভিএস বলবে তার মানে হার্ট এন্ড ব্লাড ভেসেলস। আচ্ছা, হার্টে কোন রিসেপ্টর আছে, আমরা জানি হার্টে বিটা 1 রিসেপ্টর থাকে। তাহলে হার্টে বিটা 1 রিসেপ্টর থাকলে সে কি করবে, ইনক্রিজ হার্ট রেট এন্ড ফোর্স অফ কন্ট্রাকশন, ঠিক আছে। ব্লাড ভেসেলসে কোন রিসেপ্টর আছে, আলফা 1 রিসেপ্টর। আলফা 1 রিসেপ্টর কি করে, ভেসো কনস্ট্রিকশন। আলফা 1 রিসেপ্টর কি করতেছে, ভেসো কনস্ট্রিকশন। তাহলে ইফেক্ট কি হলো, ব্লাড প্রেশার ইনক্রিজ করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসো জিআই ট্র্যাক্ট। জিআই ট্র্যাক্টে কি হয়, আমরা কি জানি যে মাসেলের মধ্যে কোন থাকতেছে, জিআইটি স্মুথ মাসেল, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল, এগুলোতে থাকতেছে বিটা 2 রিসেপ্টর।
তো বিটা 2 রিসেপ্টর যদি স্টিমুলেট হয় তাহলে কি হবে? রিল্যাক্সেশন অফ দি স্মুথ মাসল। জিআইটি স্মুথ মাসলে থাকলে রিল্যাক্সেশন অফ জিআইটি স্মুথ মাসল। আর স্ফিংটারে কে থাকে? স্ফিংটারে থাকে আলফা 1। তাহলে আলফা 1 কি করবে? কন্ট্রাকশন অফ দি স্ফিংটারস। ঠিক আছে, তাহলে কি হতে পারে? এখানে কনস্টিপেশন হতে পারে। ঠিক আছে, আচ্ছা ব্লাডারে কি করবে? আমরা জানি যে ব্লাডারে থাকে, তো ব্লাডারে কি করে? রিল্যাক্সেশন অফ দি ডেট্রাসর মাসল, এখানে কি থাকে? বিটা 2 রিসেপ্টর। আর কন্ট্রাকশন অফ দি স্ফিংটার, সেখানে কে? আলফা 1 রিসেপ্টর। তাহলে কি হবে? রেজাল্টস ইন ইউরিনারি রিটেনশন। ঠিক আছে, আচ্ছা এখন আসো আই। আইতে কি হচ্ছে? আইতে কন্ট্রাকশন অফ রেডিয়াল মাসলস অফ আইরিস, সেখানে কি আছে? আলফা 1 আমরা জানি। আর কি করতেছে? রেডিয়াল মাসল অফ আইরিস যখন কন্ট্রাকশন করে তখন আমরা কি জানি? রেডিয়াল মাসলটা হচ্ছে ইট ইজ এ ফ্যান শেপড মাসল। যখন এটা ফ্যান শেপ মাসলটা যখন কন্ট্রাকশন হয়, এটা বাইরের দিকে কন্ট্রাকশন হয়, তাহলে কি হবে? ইট কজেস ডাইলেটেশন অফ পিউপিল, রেজাল্টস ইন মিড্রাইসিস। ওকে, আচ্ছা যেহেতু কন্ট্রাকশন হচ্ছে তাহলে কি হবে? ভেজোকনস্ট্রিকশন হবে। ভেজোকনস্ট্রিকশন হলে অ্যাকুয়াস হিউমার ফর্মেশন কমে যাবে। কে কমাবে? আলফা 1 কমাবে। আর যদি ভেজোডাইলেটেশন হয় তাহলে কি হবে? ভেজোডাইলেটেশন হলে হবে বিটা 2 মেডিয়েটেড ভেজোডাইলেটেশন which causes enhanced aqueous humor formation। ঠিক আছে, বুঝা গেল এই পর্যন্ত? জি ম্যাম। আচ্ছা এখন আসো ব্রঙ্কাস। ব্রঙ্কিয়াল স্মুথ মাসল এবং আর ব্রঙ্কিয়াল স্মুথ মাসলে কি থাকে? বিটা 2 রিসেপ্টর থাকে, আমরা জানি। ইট কজেস রিল্যাক্সেশন অফ ব্রঙ্কিয়াল স্মুথ মাসল, রিজাল্টস ইন ব্রঙ্কোডাইলেটেশন। এটা খুব সহজ, আর এটার মধ্যে কোনো প্যাচগোচ নাই। আচ্ছা স্কিন এন্ড স্প্ল্যাঙ্কনিক ব্লাড ভেসেলসে কোনটা থাকতেছে? আলফা 1 রিসেপ্টর থাকতেছে। কি করবে? ভেজো কনস্ট্রিকশন করবে। ঠিক আছে, স্কেলিটাল মাসল ব্লাড ভেসেলসে কোনটা থাকে? বিটা 2 থাকে, এবং এটা কি করে? ভেজো ডাইলেটেশন করে। ঠিক আছে, নন প্রেগন্যান্ট ইউটেরাসে কি থাকে? বিটা 2 রিসেপ্টর থাকে which causes relaxation of uterine muscle। ঠিক আছে, রিল্যাক্সেশন অফ ইউটেরাইন মাসল। আচ্ছা এই ছবিটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা, তোমাদের এটা রিটেনের কোশ্চেন একবার দিছে যে আউটলাইন দি ইফেক্ট অফ অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, আইসোপ্রেনালিন এন্ড ডোপামিন অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। ঠিক আছে, তো এখানে তোমাদের ব্লাড প্রেশার যখন সিভিএস বলবে তার মানে হার্ট রেট এন্ড ব্লাড প্রেশারের উপর ইফেক্টটা দেখাতে হবে, তাই তো? আচ্ছা খুব ভালো মতো খেয়াল করো। আচ্ছা এখানে দেখো সিস্টোলিক ব্লাড প্রেশার, আমরা কি জানি? যখনই আমরা ব্লাড প্রেশারের উপর ইফেক্ট মানে বলতে যাব তখন আমরা চিন্তা করব কি? কিপ ইন মাইন্ড যে কোন কোন রিসেপ্টরের উপর ড্রাগগুলো কাজ করতেছে, তাহলেই খুব ইজি। ঠিক আছে, আমরা কি জানি? অ্যাড্রিনালিন কার কার উপরে কাজ করে? আলফা 1, বিটা 1, বিটা 2। ঠিক আছে, এগুলো একদম মুখস্থ করে ফেলবা। অ্যাড্রিনালিন কার উপর কাজ করে? আলফা 1, বিটা 1, বিটা 2। নরঅ্যাড্রিনালিন কার উপর কাজ করে? আলফা 1, বিটা 1, আলফা 1, বিটা 1। ডোপামিন কার উপরে কাজ করে? ডোপামিনার্জিক রিসেপ্টর, যেটাকে আমরা ডি বলছি এখানে, ডোপামিনার্জিক রিসেপ্টর আলফা 1 এন্ড বিটা 2, আলফা 1 এন্ড বিটা 2। আচ্ছা তারপরে আইসোপ্রেনালিন, আইসোপ্রেনালিন কার উপর কাজ করবে? আলফা বিটা 1 এন্ড বিটা 2। আইসোপ্রেনালিন হ্যাজ নো ইফেক্ট অন আলফা রিসেপ্টর। ওকে, আচ্ছা এখন দেখো যে সিস্টোলিক ব্লাড প্রেশার কার ক্ষেত্রে কিরকম হবে? সিস্টোলিক ব্লাড প্রেশারটা দেখো যে ইন কেস অফ অ্যাড্রিনালিন এটা কি হচ্ছে? রাইজ করছে। হ্যাঁ, সাস্টেন রাইজ অফ ব্লাড প্রেশার, শার্প না কিন্তু। হ্যাঁ, কারণ কি? অ্যাড্রিনালিন যদি তোমরা নর্মাল ইন্ট্রাভেনাস ইনফিউশন করো থেরাপিউটিক ডোজে, তখন তার বিটা 1 তো স্টিমুলেট হয়, কিন্তু আলফা 1 এর চেয়ে বিটা 2 রিসেপ্টরের উপর ইফেক্টটা বেশি হয়। কথাটা মনে রাখবেন, যখন স্লো ইন্ট্রাভেনাস ইনফিউশন দেওয়া হয় তখন আলফা 1 ইফেক্টের চেয়ে অ্যাড্রিনালিনের বিটা 2 ইফেক্টটা বেশি হয়। কার উপরে? ইন কেস অফ ব্লাড ভেসেলস। ওকে, ইন কেস অফ ব্লাড ভেসেলস। আর এমনি তো বিটা 1 রিসেপ্টর তো স্টিমুলেটেড হবেই। হ্যাঁ, বিটা 1 রিসেপ্টর স্টিমুলেটেড হবে হার্টের মধ্যে, যার কারণে ইনক্রিজ হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে। দ্যাটস ওয়াই কি হচ্ছে? অ্যাড্রিনালিনের ক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশারটা দেয়ার ইজ সাস্টেন রাইজ অফ ব্লাড প্রেশার। ওকে, আচ্ছা ইন কেস অফ নরঅ্যাড্রিনালিন তো খেয়াল করো, যেহেতু কোনো বিটা 2 মেডিয়েটেড স্টিমুলেশন নাই, তাহলে কি হবে? there will be sharp rise of systolic blood pressure। ঠিক আছে, there will be sharp rise of systolic blood pressure। আচ্ছা ডোপামিন, ডোপামিন কি করে?
ডোপামিনের ইফেক্ট হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট, ঠিক আছে? ডোপামিনের ইফেক্টটা হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট। যেমন যদি আমি লো ডোজে দেই, ইট স্টিমুলেটস ডোপামিনার্জিক রিসেপ্টর, ঠিক আছে? ডোপামিনার্জিক রিসেপ্টর, তো ডোপামিনার্জিক রিসেপ্টর গুলো কোথায় থাকে? স্কিন এন্ড স্প্ল্যাঙ্কনিক ব্লাড ভেসেলসে থাকে। কোথায় থাকে? স্প্ল্যাঙ্কনিক ব্লাড ভেসেলস। স্প্ল্যাঙ্কনিক ব্লাড ভেসেলস কোনগুলো? ব্লাড ভেসেলস অফ দি vital organs. What are the vital organs of the body? Heart, brain and kidney. মনে রাখবা, heart, brain and kidney, these three organs are known as vital organs. These three organs are known as vital organs. আচ্ছা, dopaminergic receptor stimulated হলে there will be সেরকম কোনো ব্লাড প্রেশারের, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার সেরকম বাড়বে না, ঠিক আছে? জাস্ট একটা দেখা যাবে একটু মানে হালকা একটা রাইজ বোঝা যাবে, আর কিছু বোঝা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আর ডোপামিনার্জিক রিসেপ্টর স্টিমুলেট হলে সেটা কি করে? স্প্ল্যাঙ্কনিক ব্লাড ভেসেলসে ভেসোডাইলেটেশন করে ভাইটাল অর্গানে পারফিউশন বাড়ায় দেয়। অন্যান্য ব্লাড ভেসেলসে সামান্য হলেও কিছুটা ভেসোকনস্ট্রিকশন হতে পারে, যেহেতু তাদের আলফা 1 আছে, ঠিক আছে? তো সেই জন্য সেরকম ব্লাড প্রেশারের রাইজ হবে না ইন কেস অফ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, ওকে? আচ্ছা, আইসোপ্রেনালিন, এটা খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট। আইসোপ্রেনালিনে কিন্তু কোনো আলফা 1 রিসেপ্টর নাই, এটা তোমরা দেখতেছো। সো বিটা 1 এন্ড বিটা 2, এখানে কোনটা স্টিমুলেটেড হবে? বিটা 2 মেডিয়েটেড ভেসোডাইলেটেশন হবে, যার কারণে এখানে কি দেখা যাচ্ছে? একটা ফলের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারে এখানে কিন্তু কোনো রাইজ হবে না, এখানে দেয়ার উইল বি স্লাইট ফল অফ ব্লাড প্রেশার, ওকে? সরি, সিস্টোলিক ব্লাড প্রেশার বলতেছি, এখানে সিস্টোলিক ব্লাড প্রেশারে সেরকম কোনো রাইজ হবে না। তো তাহলে এটা তো বোঝা গেল, তাই না? তাহলে ডোপামিনের সামান্য একটু বাড়ছে, কারণ হচ্ছে লো ডোজে ডোপামিনটা, ডোপামিনার্জিক যে ব্লাড ভেসেলস গুলো আছে, সরি, ডোপামিনার্জিক রিসেপ্টর অন দি স্প্ল্যাঙ্কনিক ব্লাড ভেসেল, সেটাকে ইয়ে করলে ভেসোডাইলেটেশন হয়। আমি রেট বাড়াই, তখন হচ্ছে দেখা যাবে সে আলফা 1 রিসেপ্টরকে স্টিমুলেট করবে, তখন তোমার রাইজ বোঝা যাবে। নরমাল থেরাপিউটিক ডোজে এটাতে তেমন কোনো চেঞ্জ হবে না। আর আইসোপ্রেনালিন যেটা সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়া, সেরকম কোনো কিছুই হবে না, কারণ কি? বিটা 2 মেডিয়েটেড ভেসোডাইলেটেশনটা এখানে প্রমিনেন্ট থাকবে, ঠিক আছে? বিটা 1 এর সামান্য কাজ হবে দেখে এখানে কিছুটা দেখা যেতে পারে, কিন্তু সেরকম কোনো রাইজ দেখা যাবে না। এই পর্যন্ত কি বুঝতে পারছো সিস্টোলিক ব্লাড প্রেশার? জি ম্যাম। আচ্ছা, এখন আসো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, অ্যাড্রিনালিনে যখন আমরা স্লো ইন্ট্রাভেনাস ইনফিউশন করব, বিটা 2 মেডিয়েটেড ভেসোডাইলেটেশনটা প্রমিনেন্ট, ওকে? বিটা 2 মেডিয়েটেড ভেসোডাইলেটেশন প্রমিনেন্ট হওয়ার জন্য ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটার মার্কার কি? মার্কারটা হচ্ছে ভেসোডাইলেটেশন বা ভেসোকনস্ট্রিকশন। সবসময় মনে রাখবা, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আমরা কি দিয়ে বুঝি? পেরিফেরাল রেজিস্ট্যান্স দিয়ে বুঝি। সিস্টোলিক ব্লাড প্রেশার কিভাবে মাপি? কার্ডিয়াক আউটপুট দিয়ে মাপি। কার্ডিয়াক আউটপুট কোথা দিয়ে মাপবা? সেটা হচ্ছে হার্ট, ঠিক আছে? হার্টের সাথে কানেক্টেড। আর পেরিফেরাল রেজিস্ট্যান্স কার সাথে কানেক্টেড? ব্লাড ভেসেলস এর সাথে। এটা জানো তো তোমরা? হাইপারটেনশন পড়ছো না? হাইপারটেনশনে কি পড়ি? ব্লাড ভেসেলসে ভেসোডাইলেশন হবে, পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমবে বাড়বে, ঠিক আছে? পেরিফেরাল কার সাথে জড়িত? ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের সাথে জড়িত, মনে? আর কার্ডিয়াক আউটপুট কার সাথে জড়িত? সিস্টোলিক ব্লাড প্রেশারের সাথে জড়িত, ঠিক আছে? তাহলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ক্ষেত্রে ভেসোডাইলেশনটা ইম্পর্টেন্ট, ভেসোকনস্ট্রিকশন ইম্পর্টেন্ট, ওকে? ক্লিয়ার? আচ্ছা, এখন আসো যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ক্ষেত্রে কি হবে? যখন আমি অ্যাড্রিনালিন দিব, এটা ইট কজেস বিটা 2 মেডিয়েটেড ভেসোডাইলেটেশন এট নরমাল থেরাপিউটিক ডোজ, যখন স্লো ইন্ট্রাভেনাস ইনফিউশনে দেব, ওকে? যদি আমি মানে অনেক হাই ডোজে দেই, তখন কি হবে? তখন যে আলফা 1 স্টিমুলেটেড হবে, তখন আমি ভেসোকনস্ট্রিকশন ইফেক্ট পাবো, তখন ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে, আদারওয়াইজ বাড়বে না, ঠিক আছে? আমরা তো আর নরমালি আমরা হাই ডোজে দেই না, দেই না কোনো ড্রাগ আমরা হাই ডোজে দেই না। আমরা কি করি? আমরা নরমাল থেরাপিউটিক ডোজ মেইনটেইন করি। সো থেরাপিউটিক ডোজে আমি কি পাবো? দেয়ার উইল বি ফল অফ ব্লাড প্রেশার। কেন? ডিউ টু বিটা 2 মেডিয়েটেড ভেসোডাইলেটেশন, ওকে? আচ্ছা, এখন আসো নরঅ্যাড্রিনালিন। যেহেতু নরঅ্যাড্রিনালিনে তোমার কোনো বিটা 2 রিসেপ্টর নাই, দুইটাই কি আলফা 1 এবং বিটা 1 দুইটাই কি করতেছে? একটা ভেসোকনস্ট্রিকশন করতেছে, একটা হার্ট রেট ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াচ্ছে। তাহলে নরঅ্যাড্রিনালিনের ক্ষেত্রে কি পাওয়া যাবে? আলফা 1 মেডিয়েটেড ভেসোকনস্ট্রিকশন পাওয়া যাবে, সো দেয়ার উইল বি রাইজ অফ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, ওকে? আচ্ছা, এখন আসো ডোপামিন। ডোপামিনে কি হবে?
ডোপামিনে তোমার ডোপামিনার্জিক রিসেপ্টর যেহেতু থাকে, ডোপামিনার্জিক রিসেপ্টরের জন্য যেহেতু ভেসোডাইলেটেশন হচ্ছে, আবার এদিকে তোমার লো ডোজে সেরকম আলফা 1 রিসেপ্টর স্টিমুলেটেড হচ্ছে না, সো দেয়ার উইল বি একটা কি হবে, মানে সাস্টেন রাইজও বলা যায় না, সেরকম একটা রাইজ হবে না, জাস্ট একটা দেখা যাবে যে রাইজ হচ্ছে, ঠিক আছে। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কিন্তু ফল নাই, ঠিক আছে, ফল হবে না। আচ্ছা, আইসোপ্রেনালিনে কি দেখা যাবে, বিটা 2 মিডিয়েটেড ভেসোডাইলেটেশনের জন্য দেয়ার উইল বি ফল অফ ব্লাড প্রেশার। তাহলে অ্যাড্রিনালিন এন্ড আইসোপ্রেনালিনের ক্ষেত্রে দেয়ার উইল বি ফল অফ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। ওকে, তাহলে এই পর্যন্ত বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, এখন আসো মিন ব্লাড প্রেশার। হোয়াট ডু মিন বাই মিন ব্লাড প্রেশার? তোমরা ফিজিওলজিতে পড়ছো ব্লাড প্রেশার আমরা 4 ধরনের জানি, একটা সিস্টোলিক, একটা ডায়াস্টোলিক, একটা মিন ব্লাড প্রেশার, একটা পালস ব্লাড প্রেশার। পালস ব্লাড প্রেশারটা কি? ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। Pulse blood pressure means it is the difference between systolic and diastolic blood pressure. আচ্ছা, তাহলে মিন প্রেশারটি কি? মিন প্রেশারটা হচ্ছে diastolic blood pressure plus 1/3 of the pulse pressure. ওকে, তাহলে মিন প্রেশার, মিন ব্লাড প্রেশারটা আমরা কিভাবে এস্টিমেট করি? It is the diastolic blood pressure plus 1/3 of the pulse pressure. ওকে, আচ্ছা, এখন দেখো অ্যাড্রিনালিনের ক্ষেত্রে মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার যেটা, সেটা একদম নিউট্রালাইজ, এখানে এটা বাড়বেও না কমবেও না, ঠিক আছে, একটা জাস্ট একটা নরমাল লাইন দেখা যাবে, নিউট্রাল লাইন, ঠিক আছে। যেহেতু আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়তেছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ফল করতেছে, তাহলে মিন ব্লাড প্রেশার সেখানে কোনো চেঞ্জ পাওয়া যাবে না, দেয়ার উইল বি নো চেঞ্জ অফ মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার। আচ্ছা, নর অ্যাড্রিনালিনের ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক দুইটাই বাড়তেছে, সো দেয়ার উইল বি রাইজ অফ মিন ব্লাড প্রেশার, ঠিক আছে। ডোপামিন, ডোপামিনার্জিকের ক্ষেত্রেও দেখো, যেহেতু ডোপামিনের সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কি হয়, সেটা সাস্টেইন একটা রাইজ হচ্ছে সামান্য, সো সেখানে মিন ব্লাড প্রেশারও ওই সিস্টোলিক ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের মতো একই রকম রাইজ দেখা যাবে। ওকে, আচ্ছা, আইসোপ্রেনালিনে কি হবে? যেহেতু আইসোপ্রেনালিনে তোমার সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের তেমন কোনো মানে রাইজ হয় না, সো মিন ব্লাড প্রেশারও কি হবে, সেখানে একটু ফলের দিকে থাকবে, মিন ব্লাড প্রেশারটাও ফলের দিকে থাকবে, ঠিক আছে। তাহলে মিন প্রেশারটা বোঝা গেল? জি ম্যাম। ওকে, এখন আসো হার্ট রেট। হার্ট রেটের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের জিজ্ঞেস করবে অ্যাড্রিনালিনে কি হবে, নর অ্যাড্রিনালিনে কি হবে, আইসোপ্রেনালিনে কি হবে। আচ্ছা, অ্যাড্রিনালিনে কেন হার্ট রেটটা বাড়ছে, কেন? রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হচ্ছে, বিকজ অফ ডিক্রিজ অফ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। ব্লাড ভেসেলস এর সাথে কিন্তু তোমার হার্ট রেটটা জড়িত, হ্যাঁ। কি হয়, দেখো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি কমে যায় তাহলে কিন্তু রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া পাওয়া যাবে। ওকে, মনে রাখবা এটা, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া পাওয়া যাবে। নন অ্যাড্রিনালিনে কি হচ্ছে, যেহেতু দেয়ার ইজ রাইজ অফ বোথ সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, দেয়ার উইল বি রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়া, যেটা অন্য কোথাও পাবা না, এটা যেন মনে থাকে। নন অ্যাড্রিনালিনে একমাত্র ব্র্যাডিকার্ডিয়া পাওয়া যাবে, অন্য কোনোগুলোতে ব্র্যাডিকার্ডিয়া পাওয়া যাবে না, হ্যাঁ। ডোপামিনে কি হবে, হার্ট রেট সাস্টেন রাইজ, যেহেতু সবগুলোতেই সাস্টেন একটা রাইজ আছে, এটা তো সাস্টেন রাইজ, সব একদম একই রকম মেনটেন হবে ডোপামিনে, ঠিক আছে। আচ্ছা, আইসোপ্রেনালিন, আইসোপ্রেনালিনে সবচেয়ে বেশি হার্ট রেট বাড়বে এই 4টা ড্রাগের মধ্যে। যেহেতু আইসোপ্রেনালিনে তোমার কোনো আলফা 1 রিসেপ্টর নাই, সো বিটা মিডিয়েটেড ভেসোডাইলেটেশন বেশি প্রমিনেন্ট, দ্যাটস ওয়াই এক মিনিট, জি ম্যাম। আচ্ছা শোনা যাচ্ছে তো না? আচ্ছা, ওকে, এখন জি। আসো যে হার্ট রেট আবার বলতেছি, একটু ডিসকাশন হয়েছে। হার্ট রেটে জানি অ্যাড্রিনালিন ভেসোডাইলেটেশন হলে, তখন হাইপোটেনশন হলে অটোমেটিক্যালি দেয়ার উইল বি রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। ওকে, আচ্ছা, নর অ্যাড্রিনালিনে কি হবে, যেহেতু এখানে শার্প রাইজ অফ ব্লাড প্রেশার হচ্ছে ইন কেস অফ সিস্টোলিক এন্ড দেয়ার ইজ অলসো ইনক্রিজ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, তাহলে কি হবে, রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়া পাওয়া যাবে একমাত্র নর অ্যাড্রিনালিনে, ঠিক আছে। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, একমাত্র নর অ্যাড্রিনালিনে আমরা ব্র্যাডিকার্ডিয়া পাবো। ডোপামিনে যেহেতু সবকিছু সাস্টেন রাইজ হচ্ছে, সো এখানে হার্ট রেটেরও সেম অবস্থাই হবে, এটারও সামান্য কিছু বাড়বে, ঠিক আছে।
আইসোপ্রেনালিনে কি হবে? আইসোপ্রেনালিনে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া সবচেয়ে বেশি হবে এই 4টা ড্রাগের মধ্যে। এটা মনে রাখবা, যেহেতু আইসোপ্রেনালিনের আলফা 1 ইফেক্ট নাই, বিটা 1 আর বিটা 2 মিডিয়েটেড ইফেক্ট আছে, এবং বিটা 2 মিডিয়েটেড ইফেক্টটা বেশি প্রমিনেন্ট, দ্যাটস ওয়াই ইট কজেস রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া ইভেন মোর দ্যান অ্যাড্রিনালিন। ঠিক আছে, তাহলে কি ইফেক্ট গুলো স্পষ্ট বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন তাহলে নেক্সট আসো, যে এখানে যে তোমাদেরকে আমি এটা দিয়ে দিলাম, যদি মনে করতে না পারো, দ্যাটস ওয়াই যে মিন প্রেসারটা কি, পালস প্রেসারটা কি, হ্যাঁ, এটা জাস্ট একটু তোমাদের নোটটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আসো যে ইম্পর্টেন্ট কোশ্চেন ফর রিটেন এন্ড ভাইবা, এটা খুবই ইম্পর্টেন্ট। এগুলা কিন্তু তোমাদেরকে ধরবে ছোট ছোট কোশ্চেন, এবং এগুলো না পারলে কিন্তু ফেল হয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে এগুলো আলাদা করে দিচ্ছি। এভাবে করে কেউ দিবে না, সো দেখে রাখো এবং এগুলা খুব ভালো মতো পড়বা। হ্যাঁ, how can you prove that adrenaline has beta 2 action but noradrenaline does not? Or এই কোশ্চেনটা আরেকভাবে দিতে পারে, what do you mean by vasomotor reversal of day? এই সেকেন্ড অপশন যেটা, সেটা হচ্ছে তোমাদের রিটেনের কোশ্চেন। রিটেনের কোশ্চেন। আর উপরের যে কোশ্চেনটা, সেটা অস্পিতে তোমাদের থাকে, হ্যাঁ, সেখানে তোমরা ছবি এঁকে দেখাবা। আরেকটা হচ্ছে তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, তোমাদেরকে এভাবে তোমাদের ছবি দিয়ে তোমাদের টিচাররা দিয়ে দিবে, তখন তোমরা এটাকে এক্সপ্লেইন করবা। ঠিক আছে, আচ্ছা, এখানে কি হয়, ভেসোমোটর রিভার্সাল অফ ডেনটা কি জিনিস? অ্যাকচুয়ালি যখন অ্যাড্রিনালিনটা আমরা কি করি, when it is given in slow intravenous infusion, অলরেডি আমি বলে ফেলছি, তোমরা জানো, এটা কি হয়, ইটস বিটা 2 অ্যাকশন বিকামস প্রমিনেন্ট। আলফা 1 অ্যাকশনের চেয়ে বিটা 2 অ্যাকশনটা বেশি প্রমিনেন্ট হয় when it is given in slow intravenous infusion। আচ্ছা, অ্যাড্রিনালিনের যে বিটা 2 ইফেক্ট আছে, সেটা আমরা বুঝবো কিভাবে? যখনই আমরা কোনো ড্রাগসের অ্যাগনিস্টের আমরা কি কোন একটা অ্যাকশন প্রুফ করতে যাব, তাহলে আমি সেই অ্যাকশনটাকে কিভাবে প্রুফ করতে পারবো? when we give blocker। ঠিক আছে, তাহলে আমি যদি বিটা 2 অ্যাকশন যে প্রমিনেন্ট আছে, সেটা আমি কিভাবে বুঝবো? আমি কি করব, একটা আলফা 1 ব্লকার দিয়ে দিব। আলফা 1 ব্লকার দিয়ে দিলে কি হবে, অ্যাড্রিনালিন যে আলফা 1 রিসেপ্টরের উপর কাজ করে, সেটা রিসেপ্টরটা ব্লক হয়ে যাবে, তাই না? রিসেপ্টরটা ব্লক হয়ে যাবে, তাহলে তো আলফা 1 রিসেপ্টর ব্লক হয়ে গেলে অ্যাড্রিনালিন আর আলফা 1 রিসেপ্টরের উপর কাজ করবে না। তাহলে বাকি থাকলো কে? বাকি থাকলো বিটা 2 রিসেপ্টর, তাই না? যদি এটা অ্যাড্রিনালিন হয়, তাহলে সে কি করবে, সে বিটা 2 রিসেপ্টরটাকে স্টিমুলেট করবে। স্টিমুলেট করে কি করবে, ভেসোডাইলেশন করবে, এবং there will be fall of diastolic blood pressure। ঠিক আছে, this phenomenon is known as vasomotor reversal of day। ঠিক আছে, এখন যদি তুমি নরঅ্যাড্রিনালিন হয়, যদি ড্রাগটা নরঅ্যাড্রিনালিন হয়, তাহলে তুমি কিন্তু এই ফল অফ ব্লাড প্রেশারটা কি পাবে না, ফল অফ ব্লাড প্রেশারটা পাওয়া যাবে না। এই বিটা 2 ইফেক্টটা কি হবে, ইট ইজ অ্যাবসেন্ট ইন কেস অফ নরঅ্যাড্রিনালিন। তুমি একসাথে তোমাকে দুইটা ড্রাগ দিয়ে বলো, প্রমাণ করো, ইউ হ্যাভ টু প্রুভ which one is adrenaline and which one is noradrenaline। তখন তুমি কি করবা, আলফা 1 ব্লকার দিবা। ব্লকার দিলে আলফা 1 রিসেপ্টর ব্লক হয়ে যাবে। যদি নরঅ্যাড্রিনালিন হয়, তাহলে কি হবে, বিটা 2 মিডিয়েটেড ভেসোডাইলেশন হবে না। যদি ড্রাগটা হয় অ্যাড্রিনালিন, তখন কি হবে, বিটা 2 মিডিয়েটেড ভেসোডাইলেশন হবে। যেহেতু বিটা 2 রিসেপ্টর কি আছে, এটা ওপেন আছে, এটাকে কোনো কিছু দিয়ে ব্লক করা হয় না, তখন আমরা বিটা 2 রিসেপ্টর পাবো। এই যে দেখো, এখন এই ছবিটা দেখো, আমরা অ্যাড্রিনালিন দিলাম, নরঅ্যাড্রিনালিন দিলাম। অ্যাড্রিনালিনে কি হলো, আলফা 1 রিসেপ্টর যখন ওপেন ছিল, আলফা 1 মিডিয়েটেড ভেসোকনস্ট্রিকশন হলো। এটা আমি পাবো কিসে, এটা পাবো হাই ডোজে। ঠিক আছে, কিন্তু যদি নরমাল থেরাপিউটিক ডোজে আমি দেই, স্লো ইন্ট্রাভেনাস ইনফিউশন করি, তখন কি হবে, বিটা 2 রিসেপ্টরটা স্টিমুলেটেড হবে and there will be beta 2 mediated vasodilation। তাহলে আমাকে দিতে হবে কোন রেটে, স্লো ইন্ট্রাভেনাস ইনফিউশন। ঠিক আছে, স্লো ইন্ট্রাভেনাস ইনফিউশন দিলেই তখন আমি বিটা 2 মিডিয়েটেড ভেসোডাইলেশনটা পাবো, যেটা আমি কি নরঅ্যাড্রিনালিনের ক্ষেত্রে পাবো না। বুঝা গেল? জি ম্যাম। ওকে, আচ্ছা, এখন আসো যে how can you prove that mydriasis is due to atropine or adrenaline? আচ্ছা, এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুব ট্রিকি কোশ্চেন। এটা ধরো একটু যারা প্রফেসর, বড় প্রফেসর আছে, যারা একটু আগের
তারা কিন্তু আমাদের সময় জিজ্ঞেস করতো এবং এটা আমাদের ম্যাডামেরই পেড কোশ্চেন। আমি কিন্তু তোমাদেরকে যারা মানে কোশ্চেন করে তাদের কিছু কোশ্চেনের সাথেও পরিচয় করায় দিব, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, কারণ এরা তোমাদের পরীক্ষা নিতে যাবে। যদি ধরো আমাদের এনাম থেকে মাহমুদা ম্যাডাম যায়, মাহমুদা ম্যাডাম হচ্ছে আমাদের হেড, এটা কিন্তু ওনার পেড কোশ্চেন। সো আমি যত টিচার আছে যারা আমার সাথে পরীক্ষা নিছে, আমি যাদের সাথে পরীক্ষা নিছে, আমি ওনাদের মোটামুটি কোশ্চেন গুলো আমি জোগাড় করে রাখি যাতে স্টুডেন্টরা কোশ্চেনের আনসার করতে পারে। ওকে, তো এটা একটা ধরো, এটা একটা ট্রিকি কোশ্চেন। তুমি জানো যে, তোমরা জানো যে অ্যাট্রোপিনটা কি? অ্যাট্রোপিনটা একটা এক্সোজেনাস সাবস্টেন্স, তাই না? অ্যাট্রোপিনটা আমরা, এটা কি? ইট ইজ অ্যান অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, মানে কোলিনার্জিক রিসেপ্টর ব্লকার, তাই তো? তো কোলিনার্জিক রিসেপ্টর ব্লকারস আমরা কি জানি? কোলিনার্জিক রিসেপ্টর স্টিমুলেটেড হলে আইতে কি হয়? মায়োসিস হয়, তাই তো? আর আমি যখন অ্যাট্রোপিন দিব, সে কি করবে? কোলিনার্জিক রিসেপ্টর ইন আই সেটাকে কি করবে? ব্লক করে দিবে। তাহলে কি হবে? পিউপিলার কনস্ট্রিক্টেড হবে না, তাই তো? আচ্ছা, পিউপিল কনস্ট্রিক্টেড হবে না, মাসেল গুলো কি হয়ে যাবে? মাসেল গুলো প্যারালাইজড হয়ে যাবে। তো প্যারালাইজড হয়ে গেলে তখন সেখানে কি হয়? সাইক্লোপ্লেজিয়া। সাইক্লোপ্লেজিয়া তোমরা পড়ছো একটু আগে, আমি তোমাদেরকে যখন পড়াইছি এটা জানো তোমরা। সাইক্লোপ্লেজিয়া দ্যাট মিন্স লাইট রিফ্লেক্স ইজ লস্ট, ঠিক আছে? তো অ্যাট্রোপিন তো একটা ড্রাগ, তুমি যখন এটা দিবে সেখানে কি করতেছে? সে মাসেল গুলোকে প্যারালাইজ করে ফেলছে এবং লাইট রিফ্লেক্সটা কি হচ্ছে? লস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু তুমি যখন অ্যাড্রিনালিন দিবা, অ্যাড্রিনালিন ইজ এ নরমাল এন্ডোজেনাস সাবস্টেন্স, এটাতে কি হয়? তোমার নরমাল মিড্রেসিস হবে, এখানে কোনো লাইট রিফ্লেক্স লস হবে না। কেন হবে না? এটা তো আর কোনো সিলিয়ার মাসেলকে সে প্যারালাইজও করছে না, কিছু করছে না। সে কি করে? রেডিয়াল মাসেলসকে স্টিমুলেট করে, কন্ট্রাকশন করে, কি করে? নরমাল তোমার মিড্রেসিস করে। সো এখানে তোমার লাইট রিফ্লেক্স কি থাকবে? ইনট্যাক্ট থাকবে উইথ মিড্রেসিস, ঠিক আছে? তাহলে লাইট রিফ্লেক্সটা লস হবে ইন কেস অফ অ্যাট্রোপিন, আর in case of adrenaline there will be intact of light reflex. এটা বোঝা গেল? জি ম্যাম। ওকে, এখন আসো যে তোমাদের রিটেনের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রাইট ডাউন দি ক্লিনিক্যাল ইউজেস অফ অ্যাড্রিনার্জিক ড্রাগস। এগুলো দিতে পারে, অথবা দিতে পারে রাইট ডাউন দি ক্লিনিক্যাল ইউজেস অফ অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন দিলে কিন্তু ছোট হয়ে যাবে, হ্যাঁ, অ্যাড্রিনালিন দিলে ছোট হয়ে যাবে, কিন্তু অ্যাড্রিনার্জিক ড্রাগস দিলে সবগুলো লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো অ্যাড্রিনার্জিক ড্রাগস। অ্যাড্রিনার্জিক ড্রাগস এর মধ্যে আমরা এগুলোকে ভাগ করি। প্রথমে আসো কার্ডিওভাস্কুলার ইউজ, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বললাম। তো কার্ডিওজেনিক শক, তো প্রথমে আমরা কি, মানে প্রথমেই আসে কার্ডিওজেনিক শক। তো কার্ডিওজেনিক শকে আমরা ইউজুয়ালি কোনটা ইউজ করি? ডোপামিন ইউজ করি। কেন ইউজ করি এটা কিন্তু আরেকটা কোশ্চেন, এটা পরে বলবো। আচ্ছা, কার্ডিওজেনিক শকে আমরা ইউজ করছি ডোপামিন। হার্ট ব্লক, হার্ট ব্লক তো তোমরা জানো যে বান্ডেল ব্রাঞ্চ ব্লক, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এরকম হতে পারে যখন হার্ট রেট কি হয়? কমে যায়, হ্যাঁ, কমতে কমতে একদম একদম নাই হয়ে যেতে থাকে, তখন সেটা হচ্ছে হার্ট ব্লক। আচ্ছা, এখানে আমরা কোনটা ইউজ করি? আইসোপ্রেনালিন, ঠিক আছে? কারণ কি? আইসোপ্রেনালিন কি করে? স্টিমুলেটস হার্ট রেট। তোমরা জানো যে সবচেয়ে বেশি ট্যাকিকার্ডিয়া কোনটা করে? আইসোপ্রেনালিন, দ্যাটস হোয়াই ইট ইজ দ্য প্রিফার্ড ড্রাগ, ঠিক আছে? আচ্ছা, তো আইসোপ্রেনালিনের চাইতে ভালো ড্রাগ কোনটা? অ্যাট্রোপিন। আইসোপ্রেনালিন তোমার হার্ট রেট বাড়ানোর সাথে সাথে কি করতে পারে? কার্ডিয়াক স্টিমুলেন্ট ইফেক্ট আছে, তাহলে আরো খারাপ জিনিসও হতে পারে, যেমন অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে, হ্যাঁ, যেহেতু হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন দুটোই বাড়ায় দেয় আইসোপ্রেনালিন, তখন আবার আরো খারাপ ইফেক্ট হতে পারে। এই জন্য আইসোপ্রেনালিনের চাইতে আমরা এখানে কোনটা বেশি প্রেফার করব? অ্যাট্রোপিন। অ্যাট্রোপিনটা সে শুধু খালি কি করে? সে শুধু খালি হার্ট রেটটাকে স্টিমুলেট করে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসো কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট যদি হয় তখন আমরা কি করব? অ্যাড্রিনালিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস which is directly given into the precordium. Direct intracardiac injection is given to precordium, ঠিক আছে? কার্ডিয়াক অ্যারেস্ট হলে সাথে সাথে আমরা কি দিব? অ্যাড্রিনালিন দিব। যেহেতু অ্যাড্রিনালিনের কার্ডিয়াক স্টিমুলেন্ট ইফেক্ট আছে, এই জন্য আমরা কার্ডিয়াক অ্যারেস্টে অ্যাড্রিনালিন ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে কার্ডিওজেনিক শক, হার্ট ব্লক, কার্ডিয়াক অ্যারেস্ট। আরেকটা আছে হার্ট ফেলিওর, এখানে লেখা হয় নাই। হার্ট ফেলিওরে আমরা ইউজুয়ালি কোনটা দেই? ডোবিউটামাইন, ঠিক আছে? ডোপামিন, ডোবিউটামাইন ইন কেস অফ হার্ট ফেলিওর ইউজ করা হয়। ইন কেস অফ শর্ট টার্ম ইউজ ইন কেস অফ অ্যাকিউট হার্ট ফেলিওর, ঠিক আছে? আচ্ছা, এটা আমি পরে তোমাদেরকে আবার লিখে তোমাদেরকে আবার মেল করে দিব, না এটা বাদ পড়ে গেছে এখানে লিখতে। আচ্ছা,
নেক্সট আসো রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কি আছে? ব্রঙ্কিয়াল অ্যাজমা। এটা তোমরা সবাই জানো। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা কোনগুলো ইউজ করি? সিলেক্টিভ বিটা 2 অ্যাগনিস্ট। সিলেক্টিভ বিটা 2 অ্যাগনিস্ট সালবিউটামল, টার্বিটালিন, সালমেটেরল, ফর্মোটেরল এগুলো ইউজ করি। প্রিভিয়াসলি অ্যাড্রিনালিনও ইউজ করা হতো, কিন্তু যেহেতু অ্যাড্রিনালিনের কার্ডিয়াক স্টিমুলেন্ট ইফেক্ট আছে এই জন্য আমরা এখন আর এগুলো ইউজ করি না। আর এটা দেওয়াও তো সুবিধাজনক না, তোমরা জানো যে এগুলোকে দিতে হয় কি ইন্ট্রাভেনাসলি দেওয়া, সরি ইন্ট্রামাসকুলার অথবা সাবকিউটেনিয়াসলি দেওয়া হয় এবং এগুলো খুবই হ্যাজার্ডাস। আর ইন্ট্রাভেনাস দিলে আমাদেরকে ইন্ট্রাভেনাস ইনফিউশনে দিতে হবে। সো ওগুলো আমরা ইউজ করি না, হ্যাঁ, নন সিলেক্টিভ এবং তাদের অ্যাডভার্স এফেক্ট বেশি। আচ্ছা, তাহলে আমরা দুইটা কাজ করলাম। একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ইউজ। কার্ডিওভাস্কুলার ইউজের মধ্যে চারটা মনে রাখতে হবে, চারটা। একটা হচ্ছে কার্ডিওজেনিক শক, যেখানে আমরা ডোপামিন ইউজ করি। হার্ট ব্লক, আইসোপ্রেনালিন, বাট প্রেফার্ড ড্রাগ ইজ অ্যাট্রোপিন। তারপরে কার্ডিয়াক অ্যারেস্ট, অ্যাড্রিনালিন ইজ দ্য প্রেফার্ড ড্রাগ হুইচ ইজ গিভেন ডাইরেক্টলি টু দ্য, কোথায় দেওয়া হয়? ডাইরেক্টলি টু দি প্রিকর্ডিয়াম, ডাইরেক্ট ইন্ট্রাকার্ডিয়াক ইনজেকশন দেওয়া হয়। আরেকটা হচ্ছে হার্ট ফেলিওর, ডোপামিন ডোবিউটামাইন ইন কেস অফ অ্যাকিউট হার্ট ফেলিওর ফর শর্ট টার্ম ইউজ। এটা লিখতে আমি ভুলে গেছি, এটা আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, রেসপিরেটরি সিস্টেম কি বললাম? ব্রঙ্কিয়াল অ্যাজমা কোনগুলো ইউজ করি? সালবিউটামল, সালমেটেরল, ফর্মোটেরল, সিলেক্টিভ বিটা 2 অ্যাগনিস্ট আর গিভেন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোনটা? অ্যানাফাইলেকটিক শক। খুবই ইম্পর্টেন্ট, যেন মনে থাকে। অ্যানাফাইলেকটিক শক, দ্য ড্রাগ অফ চয়েস কোনটা? এখানে ড্রাগ অফ চয়েস হচ্ছে অ্যাড্রিনালিন। প্রিভিয়াসলি দিত অ্যাড্রিনালিন which was given intramuscularly অথবা সাবকিউটেনিয়াসলি টু রিভার্স কিসের জন্য দিতাম? ব্রঙ্কোকনস্ট্রিকশন আর হাইপারটেনশন। আমরা কি জানি অ্যানাফাইলেকটিক শক কি হয়? অ্যানাফাইলেকটিক শকে কি রিলিজ হয়? রিলিজ হয় হিস্টামিন, তাই তো? হিস্টামিন রিলিজ হয়। হিস্টামিন রিলিজ করে কি করে? হিস্টামিন রিসেপ্টরকে স্টিমুলেট করে ব্রঙ্কোকনস্ট্রিকশন করে, হাইপোটেনশন করে। ঠিক আছে। অ্যাড্রিনালিন কি করবে? অ্যাড্রিনালিন রিলিজ হয়। অ্যাড্রিনালিনটা কি করে? অ্যাড্রিনালিনটা তোমার বিটা 2 রিসেপ্টরের উপর কাজ করবে। বিটা 2 রিসেপ্টরের উপর কাজ করে কি করে? ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলকে রিল্যাক্স করে ব্রঙ্কোডাইলেটেশন করবে আর হাইপোটেনশনটাকে কি করবে? কারেক্ট করবে। কিভাবে করে? বাই অ্যাক্টিং অন বিটা 1 রিসেপ্টর। কি করে? হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে দিয়ে ব্লাড প্রেশারটাকে ঠিক করবে। ঠিক আছে। আচ্ছা, এটাকে কি বলি আমরা? ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। এটা মনে রাখবা, এটা কিন্তু তোমাদের অস্পির কোশ্চেন। অ্যানাফাইলেকটিক শকে কিভাবে কাজ করে, এটা একটা অস্পির কোশ্চেন। আচ্ছা, প্রিভিয়াসলি আমরা অ্যাড্রিনালিন ডাইরেক্ট দিতাম, ঠিক আছে, কিন্তু অ্যাড্রিনালিনের কার্ডিয়াক স্টিমুলেন্ট ইফেক্টের জন্য অসুবিধা হয়। দ্যাটস ওয়াই আমরা এখন কোনটা দেই? আমরা দেই হচ্ছে ইনজেকশন হাইড্রোকর্টিসন। ইনজেকশন হাইড্রোকর্টিসন, এখানে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করে হাইড্রোকর্টিসন কি রোল প্লে করে। এখানে হাইড্রোকর্টিসন কি রোল প্লে করে? ইট প্লেস পারমিসিভ রোল। ঠিক আছে, পারমিসিভ রোল। হোয়াট ডু ইউ মিন বাই পারমিসিভ রোল? পারমিসিভ রোলটা কি? ইনক্রিজ number and concentration of adrenergic receptor, increase number and sensitivity of adrenergic receptor towards the catecholamines. ঠিক আছে, তাহলে adrenergic receptor নাম্বার এবং সেন্সিটিভিটি বাড়ায় দিবে কার প্রতি? ক্যাটেকোলামাইন্স। ক্যাটেকোলামাইন্স কোনগুলো? অ্যাড্রিনালিন আর অ্যাড্রিনালিন। তখন কি হবে? তখন অ্যাড্রিনালিন যে তোমার এই অ্যাকশনগুলোকে রিভার্স করবে। ঠিক আছে, তার মানে এটা ইনডাইরেক্টলি কাজ করতেছে। এটাকে বলা হয় পারমিসিভ রোল। ঠিক আছে। আচ্ছা, নেক্সট ক্লিনিক্যাল ইউজ হচ্ছে নেজাল ডিকনজেস্ট্যান্ট। দে আর ইউজড অ্যাজ নেজাল ডিকনজেস্ট্যান্ট। নেজাল ডিকনজেস্ট্যান্ট কেন নেজাল ডিকনজেস্ট্যান্ট হিসেবে ইউজ করি? নেজাল কনজেশনে কি হয়? সেখানে ভেসোডাইলেটেশন হবে, তোমার ইডেমা এক্সুডেশন হয়, কি হয়? নাক বন্ধ হয়ে যায়, তাই না? তো ব্লাড নেজাল ব্লাড ভেসেলস যেগুলো আছে, আলফা 1 অ্যাগনিস্ট আমরা যদি দেই তাহলে কি তারা কি করবে? ভেসো কনস্ট্রিকশন করে সেখানে কি করবে? এই যে নেজাল কনজেশন হলো, ইডেমা হলো, এটাকে ঠিক করবে। ঠিক আছে। অক্সিমেটাজোলিন, জাইলোমেটাজোলিন, দিস আর দি আলফা 1 অ্যাগনিস্ট। জানো তোমরা অক্সিমেটাজোলিন, জাইলোমেটাজোলিন, আলফা 1 অ্যাগনিস্ট। তারা কি করে? আলফা 1 রিসেপ্টর ইন দি নেজাল নোজ, সেগুলোকে কি করবে? স্টিমুলেট করবে। স্টিমুলেট করলে কি হবে? ভেসো কনস্ট্রিকশন হবে। ভেসো কনস্ট্রিকশন হলে কি হবে? এক্সুডেশন এবং ইদেমা যেটা সেটাকে প্রিভেন্ট করবে এবং নাক কি হবে? নাকটা খুলে যাবে তখন। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো এখানে রোলটা লিখে দিছি। ইন নেজাল কন্ডিশন দেয়ার ইজ vasodilatation of arteries resulting in edema and exudation.
nasal decongestant যখন দিচ্ছি they causes vasoconstriction, reduces edema and congestion, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো nasal decongestant যদি আমরা লং টার্ম ইউজ করি তাহলে কি হবে, there will be rebound congestion after withdrawal of the drug। বেশি এই ড্রাগগুলো কিন্তু ইউজ করা ভালো না, ঠিক আছে। আমরা বেশি যদি ইউজ করি তখন কি হবে, আমরা হঠাৎ করে যখন ড্রাগটা উইথড্র করব তখন there will be rebound congestion, বেশি বেশি নাক বন্ধ হয়ে যাবে, তখন আর ড্রাগ কিন্তু কাজ করবে না, ঠিক আছে। এ পর্যন্ত বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন আসো আর কি কাজে আমরা ইউজ করি। আরো হচ্ছে টু প্রলং দ্য ডিউরেশন অফ অ্যাকশন অফ অ্যানেস্থেটিক এজেন্ট, এটা তোমরা জানো, এটা পড়ছো, এটা খুব ইম্পর্টেন্ট একটা এটা সবাইকে ধরবে যে অ্যানেস্থেটিক এজেন্টের অ্যাকশনকে প্রলং করার জন্য সাথে কি দেওয়া হয়, অ্যাড্রিনালিন ইউজ করা হয়। যেমন অ্যাড্রিনালিন ইজ added along with lidocaine or lignocaine to prolong the duration of action, ঠিক আছে। কিভাবে করে তোমাদের এখানে জিজ্ঞেস করবে, এটা এক্সপ্লেইন করো কেন, অথবা রোল কি অ্যাড্রিনালিনের, কি করে অ্যাড্রিনালিন, তোমরা জানো যে অ্যাড্রিনালিন কি করে, অ্যাড্রিনালিন কজেস vasoconstriction of the blood vessels, আলফা 1 যেখানে থাকবে সেটাকে কি করবে, সেটাকে কন্ট্রাকশন করবে, তাই তো। vasoconstriction করলে কি হবে, it reduces absorption of the lidocaine from the blood vessels, যখনই কোনো ব্লাড ভেসেলস এর vasoconstriction হবে তখন কি হয়, ড্রাগ কি হয়, অ্যাবজর্পশন হয় তো ব্লাড ভেসেলস দিয়ে, তাই না, তোমার সিস্টেমিক সার্কুলেশনে যাবে, তাই তো। তো ব্লাড ভেসেলস গুলো যদি কন্ট্রাকশন হয়ে যায় তাহলে কি হবে, তোমার অ্যাবজর্পশন কমে যাবে। অ্যাবজর্পশন কমে গেলে অল্প 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 করে বডিতে অ্যাবজর্পশন হবে, অল্প অল্প করে সাইট অফ অ্যাকশনে যাবে, তখন কি হবে, আলটিমেটলি ড্রাগের ডিউরেশন অ্যাকশনটা প্রলং হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর কি লাস্ট ওয়ান ইজ টু প্রিভেন্ট এপিস্ট্যাক্সিস অর নোজ ব্লিডিং। এপিস্ট্যাক্সিস মানে কি, ব্লিডিং, তাই না, এপিস্ট্যাক্সিস মানে ব্লিডিং। তো নোজ ব্লিডিং হয় অনেক সময়, এটাকে এপিস্ট্যাক্সিস বলা হয়। কেন হয়, কোনো কারণে যদি ব্লাড ভেসেলস ডাইলেটেড হয়ে যায় তখন কি হয়, সেখানে রাপচার হলে সেখান থেকে দেখা যায় ব্লিডিং হচ্ছে। আচ্ছা, যদি ব্লিডিং হয় তখন আমরা কি করব, আমরা ধরো ইফেড্রিন দিতে পারি অথবা অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন তো ঝামেলাযুক্ত, আমি যদি ইফেড্রিন ওরালি নিই তাহলে কি হবে, তখন কি হবে, it will causes vasoconstriction of the blood vessels and there will be কি prevention of epistaxis। তাহলে এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো অ্যাড্রিনালিন ড্রাগস এর ক্লিনিক্যাল ইউজ গুলো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা শেষ। এখন আসো সে এখান থেকে যেটা তোমাদের কোশ্চেন, এটা তোমাদের ভাইবা এবং রিটেনে করে, এটা না পারলে কিন্তু ফেল, এটা বুঝো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওয়াই ডোপামিন ইজ ইউজড ইন কার্ডিওজেনিক শক ইনস্টেড অফ অ্যাড্রিনালিন, খুব পেট কোশ্চেন টিচারদের। আচ্ছা, আজান দিচ্ছে। আচ্ছা, ইন কেস অফ কার্ডিওজেনিক শক, হ্যাঁ, এখানে কি হয়, আমরা যে কোনো সিম্প্যাথোমাইমেটিক কিন্তু আমরা ইউজ করতে পারি, তাই না। সিম্প্যাথোমাইমেটিক দ্যাট মিন্স হচ্ছে স্টিমুলেট সিম্প্যাথেটিক নার্ভস এবং নরঅ্যাড্রিনালিন রিলিজ হবে, ভেসোকনস্ট্রিকশন হবে, হ্যাঁ, ভেসোকনস্ট্রিকশন হয়ে তখন কি হবে, ব্লাড প্রেশারটা বাড়াবে। শকে কি হয়, আমরা জানি শকে হাইপারটেনশন হচ্ছে, তাই না। তা আমাকে কি করতে হবে, ব্লাড প্রেশারটাকে বাড়াতে হবে। সো আমি শকে কিন্তু ইচ্ছা করলে যে কোনো সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ দিতে পারি, কিন্তু তারা কি করবে, সমস্ত ব্লাড ভেসেলসকে কন্ট্রাকশন করে ফেলে, ঠিক আছে, ইনক্লুডিং স্প্ল্যাঙ্কনিক ব্লাড ভেসেলস। স্প্ল্যাঙ্কনিক ব্লাড ভেসেলস কোনগুলো, মেজর অর্গানস অফ বডি অথবা ভাইটাল অর্গানস অফ বডির যে ব্লাড ভেসেলস গুলো সেগুলোকে আমরা বলি স্প্ল্যাঙ্কনিক ব্লাড ভেসেলস। ওকে, আচ্ছা, এখন আমি যদি ডোপামিন দেই, ডোপামিনটা আমি যদি লো ডোজে দিই অথবা থেরাপিউটিক ডোজে দিই, it will stimulate dopaminergic receptor. Dopaminergic receptors which are present in splanchnic blood vessels, they will cause vasodilatation of the splanchnic blood vessels. Splanchnic blood vessels of brain, artery and kidney, ঠিক আছে। তাহলে কি হবে, কিডনিতে কি হবে, তোমার ডোপামিনার্জিক রিসেপ্টর যখন স্টিমুলেট হবে সে কি করবে, রেনাল ব্লাড ফ্লোটাকে বাড়ায় দিবে, ঠিক আছে। ব্লাড ফ্লো বাড়ায় দিলে কি হবে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ইনক্রিজ করবে এবং রেনাল পারফিউশন বেড়ে যাবে, ঠিক আছে। ইট উইল কারেক্ট দি শক। ওকে, অন্যান্য জায়গায় সে ভেসোকনস্ট্রিকশন করলেও সে ব্লাড ভেসেলস, স্প্ল্যাঙ্কনিক ব্লাড ভেসেলস এ ভেসোডাইলেটেশন করবে, তাহলে কি হবে, রেনাল পারফিউশন বাড়বে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ইনক্রিজ করবে, and there will be improvement of renal
সার্কুলেশন, ঠিক আছে? কিন্তু আমি যদি ডোপামিনের জায়গায় অ্যাড্রিনালিন ইউজ করি, হ্যাঁ, সে কি করবে? ইট উইল কজ জেনারেলাইজড vasoconstriction অফ অল ব্লাড ভেসেলস ইনক্লুডিং splanchnic blood vessels। তাহলে কি হবে? দেয়ার উইল বি vasoconstriction of renal blood vessels also। তাহলে renal blood vessels যদি vasoconstriction হয় তাহলে কি হবে? renal blood flow কমে যাবে না? renal perfusionটা কমে যাবে। there will be decreased glomerular filtration rate and renal shutdown occurs, patient may die। ঠিক আছে? তাহলে এটা কি বোঝা গেল কেন আমরা ডোপামিন ইউজ করতেছি? Yes, ma'am. আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে তোমাদের এখানে বোধহয় শেষ কোশ্চেন। তাহলে এইভাবে করে ডোপামিনের মানে এটা তোমাদের বলতে হবে এক্সপ্লেইন দ্য রোল অফ ডোপামিন ইন কেস অফ কার্ডিওজেনিক শক। এখানে তোমরা একটা এভাবে করতে পারো যে ডোপামিনটা আগে দিতে পারো, অ্যাড্রিনালিনটা পরে দিতে পারো, অথবা অ্যাড্রিনালিনের কাজটা আগে দিলাম যে অ্যাড্রিনালিন কি করতেছে? অ্যাড্রিনালিন কজেস vasoconstriction of all blood vessels including splanchnic blood vessels, there will be decreased glomerular filtration rate and there will be renal shutdown, patient may die। তারপর তুমি ডোপামিন দিলা, ডোপামিন কি করতেছে? ডোপামিন at low dose or therapeutic dose, it stimulates dopaminergic blood vessels of splanchnic blood vessels। হ্যাঁ, তো কোথায় কোথায়? কিডনি, হার্ট এন্ড ব্রেইন। তাহলে there will be increased renal blood flow, increased glomerular filtration rate and increased renal perfusion। তাহলে কি হবে? improves renal circulation। ঠিক আছে? তাহলে it corrects the shock। ঠিক আছে? এভাবে তোমরা দিবা, এভাবে দিলে জিনিসটা সুন্দর হবে। ওকে, আচ্ছা, তাহলে ডোপামিনের ইফেক্টটা কিন্তু ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্ট, এটা মনে রাখবা যে লো ডোজে ইট অলওয়েজ স্টিমুলেটস ডোপামিনার্জিক রিসেপ্টর, মডারেট ডোজে কি করে? ডোপামিনার্জিক রিসেপ্টর প্লাস বিটা 1 রিসেপ্টর স্টিমুলেটেড হয়। ঠিক আছে? আর হাই ডোজে এটার বেনিফিশিয়াল ইফেক্টটা লস্ট হয়ে যাবে ডোপামিন, তখন সে কি করে? আলফা 1 রিসেপ্টরকে স্টিমুলেট করবে এন্ড देयर উইল বি vasoconstriction। তাহলে আমাদেরকে ডোপামিন দিতে হবে লো ডোজে যদি আমরা তার বেনিফিশিয়াল ইফেক্টটা পেতে চাই। ওকে, তাহলে এই পর্যন্ত আজকে সব পড়া বুঝছো? Yes, ma'am. ওকে, তাহলে আজকের মতো শেষ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি অ্যাড্রিনার্জিক ব্লকার্স পুরোটা পড়া শেষ করে দিব। এরপর তোমরা সেদিনে আমাকে বলো যদি তোমরা আর কোনো টপিক আমার কাছে পড়তে চাও, ইন্টারেস্টেড হও, তাহলে আমি ইনশাআল্লাহ পড়াবো। ঠিক আছে? Thank you so much, ma'am. Thank you very much. ওয়েলকাম। ঠিক আছে, Assalamualaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম।